সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। যে যেখানে আছেন, দূর দূরান্তে অবস্থান করছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই একটি পর্ব আজকে আলোচনা করব, সেটি হচ্ছে রিট পিটিশন। এখন রিটটা কি, রিট কাকে বলে? আমি আসলে রিট সম্পর্কে যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই, জাস্ট অল্প কিছু আলোচনা করে আমি রিটের একটা প্রশ্নে চলে যাব। তো আশা করি রিটের প্রশ্নটাতে যখন আপনারা সেখানে একটা কেস দেওয়া থাকবে, সেই কেসটা যখন আমি স্টাডি করব তখন অবশ্যই সেই রিটটি সম্পর্কে হয়তো আপনি বুঝতে পারবেন। তো রিটটা কি? রিটটা হচ্ছে আসলে একটি অধিকারের প্রশ্নে মানুষের যখন ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হয়, লঙ্ঘিত হয়, তখন সেই ফান্ডামেন্টাল রাইটের লঙ্ঘিত হওয়ার ক্ষেত্রে যখন একটা প্রতিকার চাওয়া হয়, সেটার নামই হচ্ছে রিট। এই রিট পিটিশন আকারে দায়ের করা হয়। রিট 5 প্রকার। 5 প্রকারের মধ্যে রিটগুলো হচ্ছে, 1 নম্বরে হচ্ছে হেভিয়াস কর্পাস রিট, তারপরে হচ্ছে রিট অফ প্রহিবিশন, এরপর হচ্ছে রিট অফ ম্যান্ডামাস, রিট অফ সার্সিউরারাই, এরপরে হচ্ছে রিট অফ কোয়ারেন্টো। তো এই 5 প্রকারের রিট আপনাদের জানা থাকা প্রয়োজন। এই 5 প্রকারের মধ্যে হেভিয়াস কর্পাস কোনটা, এরপর হচ্ছে রিট অফ প্রহিবিশন কোনটা, রিট অফ ম্যান্ডামাস কোনটা, রিট অফ সার্সিউরারি কোনটা, রিট অফ কোয়ারেন্টো কোনটা, সেটা সম্পর্কে জানতে হবে। তো আজকে আমি যে রিটটা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। ম্যান্ডামাসটা হচ্ছে কোনো গভর্নমেন্ট, কোনো সরকার যদি কোনো নাগরিকের বৈধ অধিকার নিয়ে যখন কোনো অধিকার লঙ্ঘিত করে অথবা বৈধ অধিকার হরণ করে, তখন সেই ক্ষেত্রে পিটিশনের মাধ্যমে, রিট পিটিশন দায়েরের মাধ্যমে সেই অধিকারকে আবার বলবৎ করা হয় তার জন্য। তো এটাই হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। আজকে ম্যান্ডামাস সম্পর্কে যদি একটু প্রশ্ন আলোচনা করি, তাহলে আলোচনাটা আপনারা হয়তো বুঝতে পারবেন, এবং প্রশ্নটি যদি অনুধাবন করেন তাহলে হয়তো আপনারা ম্যান্ডামাস সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি প্রথমেই একটু আলোচনা করে নিই। এখানে দেখুন যে ঢাকা জেলার সূত্রাপুর থানার কাপ্তান বাজার রোডস্থ প্লট নং 55 এর মালিক ছিলেন জনাব আব্দুল বাতেন। তার মৃত্যুর পর উক্ত সম্পত্তিতে ওয়ারিশ সূত্রে মালিকানা লাভ করেন তার এক স্ত্রী ও 3 পুত্র, যারা বিগত 4/1/2024 তারিখে সম্পত্তিটি কবলা দলিল মূলে মকবুল আহমেদের নিকট বিক্রয় করে। সম্পত্তিটি আব্দুল বাতেন 1954 সালে একজন হিন্দু মালিকের নিকট হতে ক্রয় করেন, এবং যদিও তার নামে শুদ্ধভাবে এসএ ও আরএস রেকর্ড প্রস্তুত হয়েছিল, তথাপিও সম্পত্তিটি তহসিল অফিসে অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। তহসিলদার মকবুল আহমেদের নিকট হতে ভূমির খাজনা গ্রহণ করতে অস্বীকার করেন, এবং সহকারী কমিশনার ভূমি ঢাকা মকবুল আহমেদের নামে নামজারি করতেও অস্বীকার করেন। মকবুল আহমেদ পিতামৃত আমিন আহমেদ 13, হাজীপাড়া থানা, রামপুরা, ঢাকা এর পক্ষে একটি রিট আবেদন মোসাবিদা করুন। তো এই হলো আপনার প্রশ্ন। প্রশ্নটি যদি ইংরেজিতে আসে, দ্য সেম, সেই প্রশ্নটিও আমি একটু পড়ি। দ্য প্রেমিসেস অফ 55 কাপ্তান বাজার রোড, পিএস, সূত্রাপুর, ঢাকা, বিলং টু মিস্টার আব্দুল বাতেন। On his death, the property developed by his son, developed on his wife and 3 sons, who by a registered Qobla dated 4/1/2004 sold the premises to one Mr. মকবুল আহমেদ। মানে যখন তারা এই বাতেনের স্ত্রী যখন এটা মালিকানা পেল, বাতেন মারা যাওয়ার পর তার ছেলে এবং তার ওয়াইফ যখন জমিটি উত্তরাধিকার সূত্রে পেল, এবং সেটি যখন তারা একটা কবলা বলে, হ্যাঁ, যখন এটি বিক্রি করলো কার কাছে, মকবুল আহমেদের কাছে, তখন মকবুল আহমেদ কি করলো, আব্দুল বাতেন হু পারচেসড ইট ইন 1954, এটা কিন্তু ক্রয় করেছিল কত সালে, 1954 সালে, ফ্রম দ্য হিন্দু ওনার্স, একজন হিন্দু মালিক থেকে, বাই এ রেজিস্টার্ড কবলা, একটা রেজিস্টার্ড কবলা দ্বারা, মানে কবলা দলিল মূলে। দ্য প্রপার্টি ওয়াজ রেকর্ডেড অ্যাজ ভেস্টেড প্রপার্টি, কিন্তু এই জমিটি একটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছিল ইন দ্য রেজিস্টার্ড মেনটেন্ড বাই এ তহসিলদার অফিসে দেখা গেল যে এই জমিটি হচ্ছে কি, এটা হচ্ছে অর্পিত সম্পত্তির তালিকায় চলে আসছে।
দ্য তহসিলদার রিফিউজ টু অ্যাকসেপ্ট ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। আলটিমেটলি কারণ সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যেহেতু জমিটি অবশ্যই এটি একটি অর্পিত সম্পত্তি, তখন সে কি করলো, যখন সে তার খাজনা অথবা তার দাখিলা গ্রহণ করতে গেল অথবা দিতে গেল, তখন তহসিলদার অফিসার রিফিউজ করলো যে না, এটা তো আপনি দিতে পারবেন না, এটা তো অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত অবস্থায় আছে। দেখুন এরপরে কি বলছে, ট্যাক্স ফর দ্য অ্যাফোরসেড পারমিশনস ফ্রম মিস্টার মকবুল আহমেদ অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড ঢাকা রিফিউজ টু মিউটেড দ্য নেম অফ মকবুল আহমেদ ইন দ্য রেভিনিউ রেকর্ডস। যে রাজস্ব যে রেকর্ড আছে সেই রেকর্ডের ভিতরে মকবুল আহমেদের নামে নামজারিকরণটাও করতে পারলো না, এবং সেটাও সে রিফিউজ করলো। কে রিফিউজ করলো? অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, মানে সহকারী কমিশনার। প্রিপেয়ার এ রিট পিটিশন, তাইলে আমি একটা রিট পিটিশন অবশ্যই দায়ের করতে হবে, টু বি ফাইলড অন বিহাফ অফ মিস্টার মকবুল আহমেদের পক্ষে অ্যান্ড লেট আমিন আহমেদ, যার সন অফ লেট আমিন আহমেদ, যিনি মারা গিয়েছেন, সে আমিন আহমেদের ছেলে মকবুল আহমেদের জন্য আমি একটা রিট পিটিশন দায়ের করতে হবে। তার অ্যাড্রেস দিয়ে এখানে দেওয়া আছে 13 হাজিপাড়া পুলিশ স্টেশন, রামপুরা, ঢাকা। তাহলে এই হলো আপনার একটি প্রশ্ন। এই প্রশ্নটা আমি কিভাবে সলভ করব, কিভাবে আপনি দিব, সেটি আপনি দেখুন। তো আমি যেভাবে আপনার এই যে সিভিল আপিল, সিভিল রিভিশন এবং ক্রিমিনাল আপিল কিভাবে আমি দায়ের করেছি, সেই দায়েরের ক্ষেত্রে দেখা গেছে প্রথমে আমাকে নিয়ে আসতে হবে কি, অধিক্ষেত্রটা নিয়ে আসতে হবে, এবং কোথায় আমি মামলাটা দায়ের করব অথবা কোথায় আমি রিট পিটিশনটি দায়ের করব, সেক্ষেত্রে এটা আমি উল্লেখ করতে হবে। তো প্রথমে আসবো যে বাংলাদেশের মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। দেখুন, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন, আমি এইভাবে আমরা এটা লিখতে হবে। এরপরে বিশেষ আদিম অধিক্ষেত্র, এই কথাটা নিয়ে আসতে হবে রিটের ক্ষেত্রে, যেহেতু এটা একটা স্পেশাল, তাইলে স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন, এই কথাটা আমার লিখতে হবে। মনে রাখতে হবে পুরোটাই কিন্তু আপনার ক্যাপিটাল লেটারে এবং পুরোটাই ব্লক লেটারে হবে। এরপর আসুন রিট পিটিশন নং, নাম্বার দিয়ে একটা অবশ্যই নাম্বার হবে অফ 2020, এইভাবে একটা নাম্বার দিয়ে দিতে হবে। ইন দ্য ম্যাটার অফটা কি, ওই যে ওই বিষয়ে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ মোতাবেক দরখাস্ত। মনে রাখতে হবে 102 অনুচ্ছেদে কিন্তু আপনার কি হয়, রিট পিটিশনটা দায়ের হয়। আর রিট পিটিশনটা কথা আছে কোথায়? বাংলাদেশ সংবিধানের 44 ধারায় রিট পিটিশন সম্পর্কে বর্ণনা দেয়া আছে, কিন্তু মামলাটি দায়ের করতে হবে এবং দরখাস্তটি দায়ের করতে হবে কত ধারায়? 102 ধারায়, অনুচ্ছেদ মোতাবেক, ধারা না, অনুচ্ছেদ মোতাবেক। তাহলে দেখুন, in the matter of লিখে an application under article 102 of the constitution of the people's republic of Bangladesh, এই কথাটা লিখতে হবে। এরপরে বরাবরের মতো এন্ড দিয়ে শুরু করবেন, এন্ড, এ এন ডি, এন্ড অবশ্যই ক্যাপিটাল লেটারে, ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটারে। এরপরে আসুন মিস্টার মকবুল আহমেদ, যেহেতু আমরা রিটকারী কে, মিস্টার মকবুল আহমেদ, সন অফ লেট আমিন আহমেদ, তার বাবার নাম হচ্ছে কি, মৃত আমিন আহমেদ, তার 13 হাজিপাড়া, এরপরে হচ্ছে পুলিশ স্টেশন সূত্রাপুর, রামপুর ডিস্ট্রিক্ট, ঢাকা। এরপরে আসুন পিটিশনার, উনি কি হবেন, দরখাস্তকারী। এরপরে হচ্ছে ভার্সাস মানে কি, ভার্সাস মানে হচ্ছে আপনার বনাম। এখানে মনে রাখতে হবে রিটের ক্ষেত্রে সব সময় কিন্তু আপনার যে রেসপন্ডেন্ট পক্ষ, উনি অবশ্যই কি হবেন, অবশ্যই রাষ্ট্রের কোনো ব্যক্তিবর্গ হবেন। এখানে কেউ ব্যক্তি, এখানে কোনো মানে ইয়ে হবে না, রেসপন্ডেন্ট হবে না। তো দেখুন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি মিনিস্ট্রি অফ ল্যান্ড, এই যে দেখুন, বাংলাদেশ সরকার পক্ষে কি করবেন, সচিব, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, উনি কি করবেন, ঢাকা, এই ব্যাপারটাতে তিনি কি করবেন, এখানে উনি কিন্তু এটাকে ফেস করবেন। 2 নম্বর হচ্ছে দ্য ডিরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে, মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, 7 রাস্তার মোড়, তেজগাঁও, ঢাকা। হ্যাঁ, তারপরে এইটা হবে। এরপরে হচ্ছে 3 নাম্বার, দেখুন, জেলা প্রশাসক ঢাকা, দ্য ডেপুটি কমিশনার অফ ঢাকা। এরপরে হচ্ছে কি, দেখুন, দ্য 4 নম্বর হচ্ছে কি, দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, সূত্রাপুর, ঢাকা, সহকারী কমিশনার ভূমি, সূত্রাপুর, ঢাকা, তারও এখানে কি করতে হবে, অ্যাড্রেসটা আনতে হবে, ঠিক আছে, তারপর অ্যাড্রেসটা আনতে হবে। 5 নম্বর হচ্ছে তহসিলদার, সূত্রাপুর, ঢাকা, তহসিলদার, সূত্রাপুর, ঢাকায়। তাহলে ওনারা কে হচ্ছেন, দেখছেন এখানে 5 জন কিন্তু আপনার রেসপন্ডেন্ট হয়ে গেল। সুতরাং এখানে কিন্তু কোনো সাধারণ ব্যক্তি অথবা কোনো নর্মাল কোনো ব্যক্তি না, ওনারা কিন্তু সব পদে রয়েছেন
এখানে যার যার যেই অবস্থান থেকে আপনার সরকারিভাবে ওনারা বিভিন্ন পর্যায়ে কর্মরত আছেন সেই সমস্ত অফিসার বৃন্দ কিন্তু এখানে নামগুলো আসবে। তো এটা যখন লেখালাম তাহলে এটা ওনারা কে হচ্ছেন, ওনারা হচ্ছেন জবাবদানকারী মানে রেসপন্ডেন্ট। এবং এন্ড দিয়ে আবার শুরু করবেন, ইন দ্য ম্যাটার অফ দিবেন। ইন দ্য ম্যাটার অফ দেওয়ার পরে প্রেয়ারটা আমি কার কাছে দিব দেখুন, প্রেয়ার ফরে ডিরেকশন আপন দ্য রেসপন্ডেন্টস টু অ্যাকসেপ্ট ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অ্যান্ড টু মিউটেট দ্য নেম অফ দ্য পিটিশনার ইন দ্য রেভিনিউ রেকর্ড ইন রেসপেক্ট অফ in respect of 15 decimals of land at 55 Kaptan Bazar Road, Dhaka, appertaining to B. S. A. Khotiyan Nong 150 150 R. S. Khotiyan Nong 2000 S. A. Plot Nong 400 and R. S. Plot Nong 500 মৌজা ফুলবাড়িয়া পুলিশ স্টেশন সূত্রাপুর ডিস্ট্রিক্ট ঢাকা। তাহলে আমি এখানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিলাম। প্রেয়ারটা কার কাছে, ডিরেকশন আপন দা, তাহলে এস এ খতিয়ান নং 150, আর এস খতিয়ান নং 200, এস এ দাগ নং 400 ও আর এস দাগ নং 500, মৌজা ফুলবাড়িয়া থানা সূত্রাপুর ঢাকা, ঢাকাস্থ হোল্ডিং নং 55 কাপ্তান বাজার রোডে অবস্থিত 55% জমির খতিয়ানে দরখাস্তকারীর নাম জারি করতে ও উক্ত জমির খাজনা গ্রহণ করতে জবাবদানকারীকে নির্দেশ দানের আবেদন। দেখছেন, তাহলে ওনারা কিন্তু জবাব দেবে যে কেন নাম জারি করাটা যাচ্ছে না, আমার জমিটা কেন কিভাবে আপনার ওই যে রেকর্ডের মধ্যে আপনারা বলছেন যে এটা কি অর্পিত সম্পত্তির মধ্যে চলে গেছে, সুতরাং আমি কিন্তু ভুক্তভোগী, আমি কিন্তু আপনাদের কাছ থেকে এটা জবাব চাচ্ছি, সুতরাং আপনারা জবাব দিবেন। সুতরাং বরাবরটা কার কাছে হবে, যে জনাব বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, তার সঙ্গীও বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বৃন্দ কিন্তু এখানে আপনি মেনশন করতে হবে, ওই যে ইংরেজিটা ওইভাবে লিখবেন, টু মিস্টার জাস্টিস সৈয়দ আহমেদ হুসাইন, the Honorable Chief Justice of Bangladesh and his companion Justices of the Supreme Court of Bangladesh, এভাবে যিনিই থাকেন সেই নামটি আসবে। এরপরে আসুন, দ্য পিটিশন অফ দ্য হাম্বল পিটিশনার অ্যাবভ নেমড মোস্ট রেসপেক্টফুলি, এই কথাগুলো প্রত্যেকটা পিটিশনেই আপনি দিতে পারবেন এবং দিতে হবে। এরপরে শি উইথ দিয়ে আপনি শুরু করবেন। শি উইথটা আমি আগেই বলছি যে নিবেদন, যে নিবেদন করছি যে কথাগুলো আমি সেখানে সেগুলো, দ্যাট দ্য পিটিশনার ইজ এ ল অ্যাবাইডিং পার্মানেন্ট সিটিজেন অফ বাংলাদেশ, যে দরখাস্তকারী বাংলাদেশের একজন স্থায়ী আইন মান্যকারী নাগরিক, ঠিক আছে। এরপর 2 নম্বরে দিবেন, দ্যাট দ্য অ্যাড্রেসেস ইজ গিভেন ইন দ্য কজ টাইটল আর দ্য কারেক্ট অ্যাড্রেসেস অফ দ্য পার্টিস ফর দ্য পারপোজ অফ সার্ভিস অফ নোটিসেস অ্যান্ড এফিডেভিটস ইটিসি আপন দেম। মনে রাখতে হবে, আমি কিন্তু পিটিশন অথবা যেটাই মামলা দায়ের করি আমার কিন্তু প্রপার অ্যাড্রেস দিতে হবে, মানে একেবারে মানে একেবারে সুনির্দিষ্ট অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে পক্ষগণের প্রতি নোটিশ ও এফিডেভিট প্রেরণের জন্য কজ টাইটেলে তাদের যে ঠিকানা দেওয়া হয়েছে তা সঠিক, এটা কিন্তু আমাকে এখানে মেনশন করতে হবে। নাম্বার 3, দ্যাট ওয়ান নারায়ণ চন্দ্র সেন ওয়াজ দ্য সিএস রেকর্ডেড tenant of 15 decimals of land at 55 Kaptan Bazar Road, Dhaka on 4/1/1954. He sold the said land to Mr. Abdul Baten by a registered sale deed no 125. Thereafter, the said land was correctly recorded in the name of Soyed Abdul Baten in SA and RS Khotiyan Nong. তাহলে দেখুন, copies of SA and RS Khotiyan are annexed herewith and marked as annexure A and A1. দেখুন, এখানে যদি কোনো কপি থাকে তাহলে অবশ্যই কপিগুলো অবশ্যই এখানে অ্যানেক্সচার দিয়ে আপনি 1 2 3 দিয়ে এভাবে লিখে যাবেন, A1 দিয়ে লিখে যাবেন। তাহলে দেখুন, 55 কাপ্তান বাজার রোড, ঢাকার 15% জমির সিএস রেকর্ডীয় মালিক ছিলেন কে, জনৈক নারায়ণ চন্দ্র সেন, যিনি বিগত 4/1/1954 1954 তারিখ সালে রেজিস্ট্রিকৃত সাব কবলা দলিল মূলে উক্ত জমি আব্দুল বাতেনের নিকট বিক্রয় করেন। অতঃপর উক্ত জমি আব্দুল বাতেনের নামে এসএ ও আরএস খতিয়ান রেকর্ডভুক্ত হয়। তাহলে এসএ ও আরএস খতিয়ানের কপি তার সঙ্গে সংযুক্ত ক ও ক এক হিসাবে চিহ্নিত হলো। জাস্ট আপনি তো আর বাংলাটা লিখবেন না, আপনি হয়তো ইংরেজিটাই লিখবেন, এই জন্য অ্যানেক্সারটা আপনি ওইভাবে সাজিয়ে দিবেন যেটা আগে বললাম। 4 নম্বর হচ্ছে কি, দেখুন, that after the death of Said Abdul Baten, his heirs name, wife and 3 sons sold the
said land to the petitioner by a registered কবলা deeds নং 50 dated 4/1/2004। এটা ওই আপনার যে প্রশ্নের যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটাই আবার এখানে কি করবেন, মেনশন করবেন। তাইলে এখানে এনেক্সটা দিয়ে দিবেন কপি অফ দ্য কবলা ডিড। এখানে যেহেতু ওই যে আপনার কবলা দলিলের যে ইয়াগুলো আছে, দলিলগুলো আছে, সেই দলিলগুলো কয়টা কপি দিয়েছেন সেই কপিগুলো সেখানে উল্লেখ করে দিবেন অ্যানেক্সচার এ হিসেবে। এরপরে আসুন নাম্বার 5, দ্যাট দেয়ার আফটার দ্য পিটিশনার ওয়েন টু তহসিল অফিস। এরপরে তিনি কি করেছেন, তহসিল অফিসে গেছেন ফর পেমেন্ট অফ ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, যে সেখানে কি করবেন, যে জমির যে খাজনা সেটা খাজনাটা দিবেন। অ্যান্ড টু দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড for mutation of his name in the revenue records, but both of them refused to receive the rent as well as to mutate his name। যে তার নামটাও রেকর্ড করতে পারবে না এবং সে তার কাছ থেকে কোনো টাকাও নিতে পারবে না, কিসের জন্য, খাজনার জন্য। মানে দুটাই সে কি করলো, দুটোটাই ওনারা রিফিউজ করে ফেললেন, মানে তাকে প্রত্যাখ্যান করলেন। তো এরপরে দেখুন কি হচ্ছে, দ্যাট দ্য ল্যান্ড ওয়াজ রেকর্ডেড এ ভেস্টেড প্রপার্টি, যে আপনার ল্যান্ডটি তো একটা অর্পিত সম্পত্তি হিসাবে চিহ্নিত হয়ে আছে, আপনি এটাতে কিভাবে আপনি খাজনা অথবা আপনি কিভাবে এটার ইয়ে দিবেন, মানে আপনার নামে নামজারি করবেন। তহসিলদার অফিস এটা কি করলো, রিফিউজ করলো। এরপর 6 নম্বরে দিবেন দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য predecessor of the vendors of the petitioner uh, pursue the suit land from the Hindu owners in 1955, and as such the suit land cannot be declared by the government as vested property। নিবেদনটা এইভাবে করবেন যে দরখাস্তকারী যেহেতু দাতাগণের পূর্বসূরি, যেহেতু যারা দিয়ে গেছেন তাদেরকে এরা হচ্ছে পূর্বসূরি, 1954 সালে হিন্দু মালিকের নিকট থেকে জমিটি কি করেছিলেন, খরিদ করেন, বিধায় নালিশি ভূমি সরকার কর্তৃক অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষিত হতে পারে না। যেহেতু আমি তো মালিকানার সেই সূত্র ধরেই আমি এটা কি করেছি, আমি এটা ক্রয় করেছি, সুতরাং এক্ষেত্রে তো এটা অর্পিত সম্পত্তি হিসেবে কি হতে পারে না, ঘোষণা হতে পারে না। এভাবে আপনি কি করবেন, নিবেদন করবেন। তাহলে রিটের ক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। তাহলে এই শিউইথের আরো কিছু আপনি দিতে পারেন। এরপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে দিবেন যে দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য পিটিশনার্স ল্যান্ড হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ভেস্টেড প্রপার্টি by the government by publishing gazette notification, and as such a direction may kindly be issued by this honorable court upon the respondents to receive the rent and to mutate the name of the petitioner in respect of said land। যে আপনি যে ল্যান্ডটির কথা বললেন সেটা আসলে এখনো কি হয় না, কোনো গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সরকারিভাবে এটা কি হয়নি, অর্পিত হয়নি, সুতরাং আমাকে কেন এটা থেকে বঞ্চিত করবেন। এই কথাগুলো আপনি সুন্দরভাবে এখানে সাজিয়ে লিখতে হবে। এরপরে দেখুন এরপরে আছে 8 নম্বরে হচ্ছে দ্যাট লিগাল নোটিস ডেটেড 12/2/2020 ওয়াজ ইস্যুড আপন দ্য রেসপন্ডেন্টস ডিমান্ডিং জাস্টিস বাট টু নো ইফেক্ট। যে আমি কিন্তু ইতিপূর্বে কি করেছি, একটি লিগাল নোটিশ পাঠিয়েছি 12/2/2020-এ, কার বরাবর, রেসপন্ডেন্টসের পক্ষ, মানে রেসপন্ডেন্টসের কাছে, এইটা না জানিয়ে যে জাস্টিস, যে ন্যায় বিচারের জন্য, বাট নো ইফেক্ট, কিন্তু সেক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো এটার কোনো প্রতিকার আমি পাইনি। তাহলে এই কপি অফ লিগাল নোটিসও আপনি এখানে অ্যানেক্সচার সি হিসাবে দিবেন। 9 হচ্ছে দ্যাট বিং অ্যাগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্যাট রিফিউজাল অফ দ্য রেসপন্ডেন্ট and there being no other alternative and equally efficacious remedy elsewhere, the petitioner begs to move this honorable court with this petition on the following amongst other। যে আমি এই জন্য আদালতে এবং আমি মহামান্য হাইকোর্টে আইনের দ্বারস্থ হয়েছি যে আমি অবশ্যই প্রতিকার পাওয়ার যোগ্য, কাজে আমি এইটার প্রতিকার চাই। তাই এটা আপনার কি হয়ে গেল, নিবেদনটি শেষ হয়ে গেল। আপনি 7টি গ্রাউন্ড অথবা 8টি গ্রাউন্ড আপনি দিলেন, এরপরে আপনি সিউইকটি দিলেন, এরপরে হচ্ছে গ্রাউন্ডস। আমি আগেই বলেছি যে গ্রাউন্ডসের ক্ষেত্রে সব সময় আপনারা কি করবেন, রোমান সংখ্যা মেনটেন করতে হবে, গ্রাউন্ডসটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। নাম্বার 1 দিয়ে শুরু করবেন, ফর দ্যাট, ওই আগের গতানুগতিক ওইভাবে, ফর দ্যাট দ্য প্রেডিসেসর মানে কি, উত্তরসূরি যিনি রয়েছেন, of the vendors of the petitioner purchased and the suit land from the Hindu owners in 1955, and as such the suit land cannot be
ডিক্লেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অ্যাজ ভেস্টেড প্রপার্টি, যে গভর্নমেন্ট কর্তৃক এখনো কিন্তু এটা কি হয়নি, ভেস্টেড প্রপার্টি হিসেবে ডিক্লারেশন হয়নি। সুতরাং আমি কেন বঞ্চিত হব, অথবা আমি কেন নামজারি করতে পারবো না? ঠিক আছে, এই ব্যাপারে এখানে একটা গ্রাউন্ডস তৈরি করতে হবে। এরপর হচ্ছে 2 নম্বরে দেখুন, ফর দ্যাট দ্য পিটিশনার্স ল্যান্ড হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ভেস্টেড প্রপার্টি বাই গভর্নমেন্ট বাই পাবলিশিং গেজেট নোটিফিকেশন। আপনারা জানেন যে প্রজ্ঞাপন ছাড়া কোনো কিছু কি হয়নি, কি হয় না, কোনো ধরনের আইনে পরিণত হয় না। সুতরাং এখানে কোনো প্রজ্ঞাপন নেই সরকারিভাবে যে এই ল্যান্ডটি আপনার আহ, কি হয়েছে, যে এটা আপনার অর্পিত সম্পত্তি হিসাবে নথিভুক্ত হয়েছে, এই ব্যাপারে কোনো ধরনের কোনো কিছুই নেই। সুতরাং এক্ষেত্রে এটা আপনি উল্লেখ করবেন। এরপরে ফর দ্যাট পিটিশনার্স ল্যান্ড হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ভেস্টেড প্রপার্টি। এরপর হোয়ার ফর ইট ইজ মোস্ট হাম্বলি প্রেড দ্যাট ইউর লর্ডশিপ উড গ্রেসিয়াসলি বি প্রেড। ওই আগের কথাগুলি সেখানে গতানুগতিকভাবে চলে আসবে। তাহলে এই রিটের ক্ষেত্রেও আপনি কিন্তু ওই আগেরগুলোই ফলো করতে হবে। এরপর হচ্ছে এই ইস্যুয়ের রুল নিশি, কলিং আপন দ্য রেসপন্ডেন্টস টু শোকজ অ্যাজ টু ওয়াই they shall not be directed to accept the land development and to mute it the name। মানে এভাবে আপনি ওই কথাগুলো নিয়ে আসবে যে কেন আমার এটা কি হলো না, আমার নামজারিটা করতে পারলাম না, অথবা আমি কিভাবে কি করব। and after perusing the cause shown if any and hearing the parties further please to make the rule absolute। যে এটাকে অবশ্যই রুল জারি করার ক্ষেত্রে আপনারা আপনারা উদ্যোগী হবেন। এরপরে হচ্ছে সি নাম্বার, অ্যান্ড অর পাস দ্য অর্ডার ফার্দার অর্ডার ইউর লর্ডস মে ডিম ফিট অ্যান্ড প্রপার। তাহলে আপনার আইন অনুসারে অথবা আপনার দৃষ্টিতে যেটা ভালো মনে হয় আপনি সেটাই আমার জন্য করবেন। অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস পিটিশনার অ্যাজ ইন ডিউটি বাউন্ড। তাহলে পিটিশনার কি থাকবে, সবসময় আপনার চিরকৃতজ্ঞ থাকবে আপনার এই ইয়ের ব্যাপারে, আপনি যেই আমার ব্যাপারে যে যেটি সাব্যস্ত করবেন সেটার ব্যাপারে আমি ডিউটি বাউন্ড থাকবো, কর্তব্যপরায়ণ থাকবো। এটা লিখে আপনি কি করবেন, এফিডেভিট দিবেন, আপনার নাম দিবেন, এবং হল অফ নামে অবশ্যই আপনাকে স্বাক্ষর করতে হবে। তো এই হলো আজকের রিট পিটিশনের এই একটি প্রশ্নের উত্তর আমি বলে দিলাম, এবং আপনারা জেনে নেবেন। তো ভালো থাকবেন সবাই। অনেক অনেক লম্বা হয়ে গেছে আসলে ভিডিওটি, লম্বা না হলে তো আবার পিটিশনটি বোঝানোর মতো কোনো স্কোপ থাকে না, এই জন্য হয়তো একটু দীর্ঘ হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই আজকের অনুষ্ঠানটি শেষ করছি, আজকের প্রোগ্রামটি শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।